আজকের দিনটা শুরু হয়েছে একটু অন্যরকম ভাবে। আজকের দিনটা খুব ভালো একটা দিন, তার সাথে সাথে খুব শুভ একটা দিন। কারণ আজকের দিনই রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আর আজকের দিনই মানে সেই শুভ দিনেতেই আমাদের বাড়িতে যে নতুন বাড়ি হবে, তো সেই বাড়ির ভিত পুজো হবে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। আসলে আমি এখানে ঘুম থেকে দেরিতেই উঠি, যেহেতু সকালটা খুব ঠান্ডা থাকে, তো আমি শুয়ে থাকলে অশ্মিও আমার সাথে শুয়ে থাকে, তো তার জন্যই আর কি মেনলি দেরিতে ওঠা। কালকে তোমাদেরকে বলছিলাম যে এই ব্লাউজটার কথাই তোমাদেরকে বলেছিলাম যে এই ব্লাউজটার সাথে কি ম্যাচিং করে শাড়ি পরা যায়। আজকে যেহেতু আমি শাড়ি পরবো, কারণ আজকে আমাদের বাড়িতে ভিত পুজো হচ্ছে, তো তার সাথে মায়ের এই শাড়িটাই আর কি যাচ্ছিল। তো শাড়িটা তোমার মানে কিরকম একটা বলবো, অ্যাশ টাইপের বর্ডার ছিল তোমার। আঁচলের দিকটা একটু অ্যাশ অ্যাশ টাইপের ছিল। অ্যাশ ঠিক বলা যায় না, একটু অন্যরকম মিক্সিং একটা কালার। তোমরা এই কালারটাকে কি বলো আমি ঠিক জানি না। তোমরা কেউ জানলে আমাকে একটু জানিও কমেন্ট করে, এই কালারটাকে কি বেশ কালার বলে। অশ্মি হবার পর থেকে, মানে আমার মেয়ে আমার কোল জুড়ে আসার পর থেকে সময় যেন আমার হাতে একদমই নাগালে থাকে না। এত তাড়াহুড়ো করে যে সময় কোন দিকে বয়ে যায় আমি ঠিক মানে ধরতেই পারি না, মানে সময়ের সাথে আমি ঠিক চলতেই পারি না। সবসময়তেই আমাকে রেডি হতে হয় তাড়াহুড়ো করে। সেই যে আধা ঘন্টা ধরে বা 40 মিনিট 1 ঘন্টা ধরে যে বসে বসে ভালো করে যে রেডি হব, তো সেটা আমার অশ্মির হবার মানে অশ্মির সাথে সাথে আর কি চলে গেছে। তো অশ্মি হবার পর থেকে সেই টাইম আমার নেই। ও কারণ সকালবেলায় ঘুম থেকে উঠেছি, উঠে অশ্মিকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়েছি, ওকে ড্রেস আপ করিয়েছি, তারপরে আমি নিজে এখন রেডি হতে এসেছি। আমাদের গ্রামের পৌষ মেলা থেকে যে 40 টাকার হরেক মাল থেকে আর কি, দোকান থেকে যে 40 টাকা দিয়ে একটা চোকার কিনে নিয়েছিলাম, তো ভাবলাম সেটাই পরবো। আর চুলটার আমার অবস্থা দেখেছো কি অবস্থা, পুরো একদম জটা পাকিয়ে গেছে, দলা পাকিয়ে গেছে। কিন্তু এখন এই চুলটাকে ছাড়িয়ে আবার নতুন করে চুল বাঁধার মতো এতটুকু সময় নেই। আর তোমরা বললে বিশ্বাস করবে না, আজকে ব্রাহ্মণও আসতে একটু লেট করছে। তো আমি সবাইকে বলছি যে আমার জন্যই আর কি লেট করছে। দেখছি যে সুমনা এখনো রেডি হয়নি, তো একটু পরে আর কি নারায়ণ নিয়ে যাব। কিন্তু সেটা আর কি একটুখানি মজা করে বলছিলাম। তো আমি এখানে রেডি হতে না হতেই দেখি ব্রাহ্মণ ডাক দিচ্ছে যে এসে গেছে। মানে ব্রাহ্মণ তো নারায়ণ নিয়ে এসেছে, তো উনি তো কোনো কথা বলবেন না। মানে মা আর কি হাঁক দিচ্ছিল, সুমনা কই, চলে আয় চলে আয়, ব্রাহ্মণ চলে এসেছে, ব্রাহ্মণ চলে এসেছে। তো সেজন্য আমি তো আরো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রেডি হলাম। চোকারটা আমি এবার পরবো। তোমরা আমাকে একটু জানিও যে এই চোকারটা এটার সাথে যাচ্ছে কিনা। আসলে এটা তো হোয়াইট পার্ল টাইপের রয়েছে, আর মাঝখানেরটা একটুখানি ওই তোমার স্টোন ওয়ার্ক না কি বলবো এটাকে, মেটালের কিছু আর কি, মেটাল জাতীয় কিছু রয়েছে। তো এটা আমার ব্লাউজটার সাথে ভালো যাচ্ছিল, কারণ ওটাতে একটুখানি সিলভার টোনটা ছিল, আর ওই চোকারটার মাঝখানের স্টোনটাও একটু, স্টোন তো না মেটালটা একটু সিলভার টাইপেরই ছিল, তো যাচ্ছিল। কিন্তু শাড়িটার সাথে যাচ্ছিল কিনা আমাকে একটুখানি তোমরা কমেন্ট করে লিখে জানিও। আর যত তাড়াহুড়ো করি, তাড়াহুড়োর মাঝেই যত গন্ডগোল হয়ে যায়, আমি কোনো কিচ্ছু খুঁজে পাই না। এখানে আমি খুঁজছিলাম একটা, আমার ভাবলাম যে এটার সাথে কি লিপস্টিক পরা যায়, তো সেখানে ভাবলাম যে যেহেতু রেড কালারের শাড়ি পরেছি, তো রেড কালারেরই লিপস্টিক পরবো। আর আমি খুঁজছিলাম টিপ পাতা, মানে তোমরা বিশ্বাস করবে না, আমি হন্যে হয়ে খুঁজেছি কোথায় আমি টিপ পরবো, কোথায় টিপ পাতা আছে। চোখের সামনে টিপ পাতা থাকে, কিন্তু এই তাড়াহুড়োর মাঝখানে কিছুই খুঁজে পাই না আমি। তোমরা যারা যারা আমার মতো আমাকে জানিও যে দিদি আমিও তোমাদের মতো, তাহলে আমিও জানবো যে হ্যাঁ আমারও কিছু বন্ধু আছে ঠিক আমারই মতো। কোনো মতেই আমি টিপ পাতা খুঁজে পেলাম না। শেষমেশ কি করলাম, যেহেতু শাড়ি পরেছি, তো শাড়ির সাথে দেখবে চওড়া করে সিঁদুর আর বড় টিপটা বেশ মানায়, যেটা আমি শাড়ি পরলেই পরি। আর না হলে তো নর্মালি ওই আমি 3 নম্বর সাইজে যে সুরুচির পাতাগুলো হয়, তো সেই 3 নম্বর সাইজ বা 4 নম্বর সাইজে ছোট ছোট টিপগুলো পরি। শাড়ির সাথে তো আর সেগুলো যায় না। তো অগত্যা কি করব, যে ওই রূপোর যে সিঁদুর কাঠিটা বলে, যেটাতে আর কি সিঁদুর পরি, পরে সবাই আর কি, তো তার পিছনের দিকটা বেশ একটু টিপ পরার মতো গোল মতো আছে রাউন্ড শেপে, তো সেটাকে দিয়েই আর কি সিঁদুরেরই টিপ পরে নিলাম। এই প্রথমবার, তোমরা বললে বিশেষ করে এই প্রথমবার আমি সিঁদুরের টিপ পরলাম এইভাবে। এর আগে সিঁদুরের টিপ পরি কিন্তু ছোট করে, কিন্তু বড় করে মায়ের মতো করে এই প্রথমবার এরকম সিঁদুরের টিপ পরলাম। আর অস্মিকে নিয়ে এসেছি জুতো পরাতে, কারণ এতক্ষণ সবাইকার কোলে কোলে ঘুরছিল, কিন্তু উনি এখন আর কারোর কোলে কোলে যাবেন না, কারণ আমি সেজেছি। এবার আমি যেহেতু সেজেছি,
অস্মি সারাটা দিন, তোমরা বললে বিশ্বাস করবে না, সারাটা দিন ও আমার কোলেই ছিল। আমার কোল থেকে কারোর কোলে যেতে চাইছিল না। যেই আর কি নিচ্ছিল, আমার ভাই, আবার আমাদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন আর কি এসেছেন, কাকু এসেছে, মামা এসেছে, তারা নিচ্ছিল জোর জবস্তি করে, মানে আয় আয় টেনে হিঁচড়ে অস্মিকে নিচ্ছে। আর অস্মি সমানে আমাকে দেখে গেছে, মানে সারাটা দিন যতক্ষণ আমি শাড়িটা পরে সেজে গুজেছিলাম ততক্ষণ অস্মি আমাকে দেখে গেছে যে মা এটা কি সেজেছে। মানে এইরকম, মানে কোনো বাচ্চা তার মাকে যে দেখে, এটা তো আমার জীবনে প্রথম এরকম অনুভূতি। তো এইভাবে ও যেভাবে আমাকে দেখছিল, যেভাবে আমার দিক থেকে চোখই সরাচ্ছিল না, তো সেই রকম মনে হয় আজ পর্যন্ত আমাকে কেউ দেখেনি। মানে অস্মি আমাকে যেভাবে আজকে সারাটা দিন দেখেছে, আর সব সময় আমার কোলে, মানে আমার এতটুকু সঙ্গ ছাড়া হয়নি, কেউ কোলে নিলেও আমাকে তার পাশে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। তো এখানে আমি অস্মিকে জুতো পরিয়েছি, আর জুতো পরার পর অস্মি এখানে ডান্স করছে। মা মেয়ে আমরা এখানে সারাদিন ধরে এইসবই কাণ্ড করি, কারণ আমার তো এখানে কোনো কাজ নেই, এখানে শুধু মেয়েরই দেখভাল করা আমার একমাত্র কাজ। তো এখানে চলছে আমাদের মা মেয়ের মধ্যে ডান্সিং। আর এই জামাটা হচ্ছে এই বছর দুর্গাপুজোর সময় আমাদের বাড়ি থেকে আর কি অস্মিকে দিয়েছিল। তখন জামাটা একটু বড় বড় হচ্ছিল, কিন্তু এখন একদম ঠিকঠাক হয়ে গেছে। আর এখন যেহেতু চলতে শিখেছে, তোমরা একটু পরেই দেখতে পাবে, এত কিউট লাগছিল, মা হয়ে বলতে নেই, কিন্তু সে কি বলবো, খুব সুন্দর দেখতে লাগছিল, আমার খুব ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগছে আমাদের মা মেয়েকে, তোমরা আমাকে কমেন্ট করে লিখে জানিও। শাড়ি, তার সাথে চোকা, সিঁদুর সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু এখানে তো একটু বেমানান লাগছে নিজেকে, সেটা হলো কানেরটা। তাড়াহুড়োর মধ্যে আর মা আমার সোনার কিছুই জুয়েলারি বার করে রাখেনি। আর এতটাই আজকে ব্যস্ততম দিন, তো সেই জন্য আমি আর জোর করে সকালবেলায় বলিনি যে মা আমার সোনার জুয়েলারিগুলো বার করে দাও, তাহলে হয়তো পরতাম। কিন্তু আমি যেগুলো আর কি ডেলি পরে থাকি, যে ছোট ছোট গোল রিং, যেগুলো আমার ছোটবেলাকার কানের ছোট থেকে পরে আছি, তো সেই কানেরগুলোই পরেছি। একটু এদিক ওদিক লাগছিল, কিন্তু বাড়ির পুজো তো ঠিক ম্যানেজ করা যায়। এখানে আমাদের ব্রাহ্মণ চলে এসেছেন, তো বামুন যেটু বলি আর কি আমরা, ছোট থেকে দেখে আসছি উনি আমাদের বাড়িতে পুজো আর্চা সব কিছু করেন। উনি ছাড়া আমাদের বাড়িতে পুজো আর্চা করা কোনো কিছুই হবে না, মানে ইনকমপ্লিট বলতে পারো। তো ওই বামুন জেঠু আর কি আসেন, আর কাউকে একজনকে দেখো আমাদের বাড়িতে পুজো করতে, তো উনি এই বামুন জেঠুরই আর কি ছেলে, মানে আমাদের দাদা হয় সম্পর্কে, খুব ভালো। এনারা মানে পুজো এত সুন্দর পুজো করেন যেন মন থেকে আর কি শান্তি পাওয়া যায়। তো এখানে তেমন ভিত পুজোর জন্য এখনো পুজো শুরু হয়নি। তো এই যে কিরকম স্ট্রাকচার একটা বানাতে হয় তোমরা দেখো, আমিও এই প্রথমবার দেখছি, কারণ এর আগে ভিত পুজো পাড়ার সবাইকার হয়েছে, কিন্তু অতটা কোনোদিন গুরুত্ব দিইনি, আজকে যতটা গুরুত্ব সহকারে আর কি দেখছি। তো এখানেতে ওই ইট দিয়ে প্রথমে খুব সুন্দর একটা চৌকো মতো স্ট্রাকচার করে, তার উপর ইট দিয়ে বালি প্যাকিং করা না কি বেশ বলে আমি জানি না, তো ওটা করে তারপর চারিদিকে চারটে সেই লাঠি আর কি দিয়ে তার মাথার উপরে তো শালু বাঁধা হচ্ছে, ওই লাল রঙের যে শালুগুলো হয়, তো সেটা এখন বাঁধার পর্ব চলছে। আর এই দেখো আমার পাকা বুড়ি, এই জন্যই ওকে আমি জুতোটা পরিয়ে নিয়ে এলাম, কিছুতেই কোলে থাকছে না, সবসময় ওকে কোলে নেওয়াও সম্ভব নয়। আর ধূপ ধাপ এত পড়লেও আমি মাঝে মাঝে ভাবি যে ওর কি ব্যথা লাগে না। তারপর সবাই বলে না না ব্যথা লাগে না, আর হাসছে দেখেছো, হ্যাঁ একটু ছাড়া পেলি বাস। আর দেখো আমাদের খামারেতে এত বাইক সাইকেল স্ট্যান্ড করা আছে, আমার এত ভয় লাগছে যে ও গিয়ে না সেগুলো হাত দেয়। আর আমার মেয়ে মানে অন্যায় ছাড়া থাকে না, যেখানে অন্যায় মানে যেগুলো করলে ক্ষতি হবে, তো সেগুলোই ও আগে গিয়ে করবে। এই দেখো বাইকটায় গিয়ে হাত দিতে যাচ্ছে, আর আমি উ উ করে আর কি ভয় দেখানোর চেষ্টা করছি যে যেও না যেও না। আর এদিকে সোজা ও বাড়ি যাবে। যখন আর কি জামাটা কেনা হয়েছিল, তখন তো অশ্মি হাঁটতে শেখেনি, আর এখন যখন হাঁটতে শিখেছে, যেন জামাটা আর কি এত সুন্দর লাগছে ওকে পরে বারবারই বলতে ইচ্ছা করছে। তো ইনি হলেন আমার এক কাকু, অশ্মিকে জোর করি একরকম কোলে নিয়েছে, অশ্মি কাঁদতে শুরু করে দিয়েছে, তো সেই জন্য ভাই আবার নিয়ে নিল, কিছুতেই কাকুর কোলে যাবে না। তো উনি হলেন আমার ঠাকুমার যিনি বড় ভাই, তার বড় ছেলে। তো বড় দাদু আর কি এখন নেই, কয়েক বছর আগে উনি মারা গেছেন। এই দেখেছো মামার কোলেও থাকবে না, সমানে আমার কোলে আসবে, আমার কোলে। আমি সমস্তটা সময় নিয়েছিলাম। তো ওখানে মামা ঠাকুর মশাইয়ের পাশে যাকে দেখছো, তো উনি হলেন আমার মামা। এখানেতে আমি এখন অশ্মিকে কোলে নিয়ে ওই যেখানেতে পুজো হবে সেখানে নিয়ে যাচ্ছি, কারণ অশ্মি ওখানেতে যাবার জন্য প্রচণ্ড ছটফট করছে, ওখানেও যাবেই, কিন্তু ওকে তো এখন একা ছাড়া যাবে না না, কারণ সমস্ত পুজোর জিনিসপত্র ছড়ানো আছে। তো ও গিয়ে বামুন যেটুকু আর কি লাগবে না, ওই গিয়ে সবকিছু পুজো আর্চা ওই শুরু করে দেবে।
তো সেই জন্য আর ছাড়িনি, কিন্তু যাওয়ার জন্য প্রচণ্ড কান্নাকাটি করছিল। আমি নিয়ে গিয়ে একবার দাঁড় করালাম যে না তুই একবার দাঁড়া, দেখ কি হচ্ছে না হচ্ছে। আর দাঁড় করিয়ে কি গো, আমার মেয়ে এতটুকু মানে এত দুষ্টু, একটা সেকেন্ডও দাঁড়িয়ে থাকে না। আমি আটকানোর চেষ্টা করছি আর সোজা গিয়ে ঠাকুরের কাছেই চলে যাচ্ছে। আর আমার মা বাইরে থেকে মানে দূর থেকে আর কি বলছে, শোনো না ওকে আটকা, নারায়ণ আছে কিন্তু ওর পায়ে জুতো পরে আছে। তো আমি সেই আটকানোর চেষ্টা করছি, কিন্তু এই দেখো তোমার পাকু বুড়িকে দেখেছো, তোমাদের অস্মি রানীকে দেখো কি দুষ্টুটাই না হয়েছে, শুধু ওইগুলো যাবে ওইখানে গিয়ে ধরবে, মানে ঠাকুর যা কিছু আর কি হচ্ছে সরঞ্জাম, ও ওখানে যাবে, ওই মাঝখানে গিয়ে বসবে, ওই জিনিসগুলোকে উনি নেবে। আর সবাই আমাকে বারবার বলছে সুমনা ছাড়িস না, সুমনা ছাড়িস না, হাত দিয়ে দেবে কিন্তু। তোমরা জানিও আমার মেয়েটাকে কেমন লাগছে। তো হাঁটতে শেখার পর আমি অস্মিকে এইরকম জামাই প্রথমবার পরালাম, তো সেই জন্যই যেন আমারই চোখে কিরকম লাগছে। তো মা এখন যখন এই ভিডিওটা দেখবে বা শুনবে, মা বলবে তুই মায়ের নজর বেশি লাগে, তুই কেন এইসব বলেছিস, এইসব কেন ভিডিওতে বলেছিস। কি করব বলো, নিজের যা লাগছে আমি তো তাই বলবো না। তো চলো নিয়ে চলে এলাম, দেখলাম যে ওখানে রাখাটা আর সম্ভব নয়, গিয়ে আমি হাত দিয়ে দিচ্ছে, আমি আর আটকাতে পারছি না। তো সেই জন্যই এখানেতে নিয়ে চলে এলাম। পুজোর আয়োজন সবকিছু কমপ্লিট, এবার পুজো হচ্ছে এই মহাপ্রভু তলায়। তো এই মহাপ্রভু ঠাকুরকে আর কি আগে পুজো দেওয়া হয়, যে কোনো পুজোর ক্ষেত্রে আগে এখানে পুজো হয়, তারপরে সব জায়গায় বাড়িতে বা অন্যান্য পুজো হয়, আগে সবার আগেই মহাপ্রভু। তো মহাপ্রভুকে যে মালাটা দেওয়া হলো না, এই ফুলগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের ফুল। তোমরা তো জানোই যে এবছর আমাদের বাড়িতে প্রচুর গাঁদা ফুল হয়েছে, প্রচুর। সকালবেলা বললে ভুল হবে, ভোরবেলা আজকে মা কাকিমা ঠাকুমা কটায় উঠেছে জানো, উঠেছে ভোর 4টে। আর শীতকালের দিনে 4টে মানে জানো, তোমরা তো সবাই জানো যে পুরো অর্ধেক রাত বলা চলে, একদম অন্ধকার থাকে, আলোর তো মানে সূর্যের আলোর তো কোনো নামগন্ধ কিছুই থাকে না। তখন থেকে সবকিছু আয়োজন চলছে, এখনো পর্যন্ত চলছে। ফাইনালি পুজো এবার আরম্ভ হলো মহাপ্রভুকে দিয়ে। অস্মিকে কোলে নিয়ে মানে আমার কোমর পুরো শির দ্বারা পর্যন্ত ব্যথা হচ্ছিল। তো সেই জন্য অস্মিকে এই গাড়িটাতে বসিয়ে দিলাম, আমাকে তো ছাড়ছিলই না। তো ভাবলাম যে গাড়িতেই বসুক, তো এরপর আর কি আমি একটু রেস্ট পাবো। সবসময় বাচ্চা কোলে নিয়ে থাকলে জানো তো, কোলে নিতে কে না পছন্দ করে, কিন্তু পারছিলাম না একদম। এবার আমরা যাচ্ছি সবাই মিলে, মানে আমাদের পরিবারের সবাই এবং যে মামা আর কাকু এসেছেন, তো ওনারাও আর কি একসাথে সবাই মিলে যাচ্ছি আমাদের যে আরাধ্য দেবতা, মানে যে সিংহবাহিনী মা আমাদের আছেন, যেখানে দুর্গাপুজো হয় তোমরা জানো। তো সেই মাকে আনতে যাচ্ছি। তা আমাদের এখানেতে সবাইকার বাড়িতে, শুধু আমাদের বাড়িতে না, কোনো শুভ কাজ সিংহবাহিনী ছাড়া হয় না, মানে মাকে বাড়িতে আনতেই হবে। সে তোমার ছোট সত্যনারায়ণের পুজো হোক আর বিয়েই হোক, মানে যা কিছু অনুষ্ঠান হোক, শ্রাদ্ধ অনুষ্ঠান, মানে যে কোনো ছোটখাটো থেকে যে কোনো বড় সড়ো কাজে সিংহবাহিনীকে বাড়িতে আনতেই হবে। যেমন সবার বাড়িতে সব কাজেতে নারায়ণ যান, সেই রকমই আমাদের এখানে নারায়ণ তো আসেনি, তার সাথে সাথে সিংহবাহিনীকেও আর কি আনতে যেতে হয়, মানে সিংহবাহিনী আসে, সিংহবাহিনী মা না এলে কোনো কাজই সম্পূর্ণ হয় না। তো আমরা সবাই মিলে যাচ্ছি গাড়ুর জলের ঝাড়া দিয়ে, তারপর সব কিছু করে আর কি মাকে শাঁখ বাজিয়ে, ঝাঁঝর ঘন্টা বাজিয়ে, কাঁসর ঘন্টা বাজিয়ে নিয়ে আসবো বলে। তো সামনেতে যাচ্ছে ব্রাহ্মণ, তারপর বাবা, ভাই, কাকিমা, আমি, অস্মি, মা, আর আমাকে ক্যামেরা করে দিচ্ছে এখন আমার ওই কাকু, আর তারপরে পিছনেতে রয়েছে মামা। তো আমরা চলে এসেছি মন্দিরেতে। তো এই হলো আমাদের সেই সিংহবাহিনী মন্দির। অস্মিকে এখানে নামিয়ে দিলাম, কিন্তু অস্মি সোজা মন্দিরে উঠতে যাচ্ছে, কিন্তু ওর পায়ে যেহেতু জুতো ছিল, তো আমি সেই জন্য একদমই আর কি উঠতে দিচ্ছিলাম না, আটকে দিচ্ছিলাম। কারণ মানছেও বাচ্চা, কিন্তু তবুও জুতো পরে মন্দিরেতে না ওঠাই ভালো। আর এখন থেকে এই শিক্ষাগুলো নিয়ে রাখা ভালো, তাহলে ছোট থেকে যেহেতু আর কি জানবে, বড় হলেও কোনো অসুবিধা হবে না, জুতো পরেও তো একদম উঠবেই না। তো সেই জন্যই ওকে আমি আর কি নিচেতে, দেখো কি অবস্থা, হ্যাঁ ধিপ ধাপ, ও যেখানেই সুযোগ পায় আগে ওই এক পা চলবে আর ধূপ ধাপ করে কাঁচা খাবে, মানে ওর যে কতবার যে ও পড়ে তার কোনো ইয়ত্তা নেই, মানে তুমি হাতে গুনে শেষ করতে পারবে না যে ও কতবার যায়। আবার উঠতে যাচ্ছে, আবার আটকালাম। তো এই হচ্ছে আমাদের সিংহবাহিনী মন্দিরের আর কি ভেতরটা।
তোমরা অনেকেই দেখেছো এর আগের ভিডিওতেও আমার। তো সিংহবাহিনী মা তার আর আমাদের যে আরাধ্য দেবী আর কি, তো উনি এখানেতেই বিরাজমান থাকেন। তো এখানে থেকে এবার ওনাকে নিয়ে যাবে, ওনার সিংহাসন থেকে আর কি নামানো হয়ে গেছে সিংহবাহিনীকে। কিন্তু আমাদের এখানে একটু সমস্যা হচ্ছিল, এই যে ঝাঁঝের ঘন্টাগুলো তোমরা দেখতে পাচ্ছ, কাঁসর ঘন্টা যাই বলো, তো সেটা আর কি ওই ভাড়ার ঘরেতে ছিল, তো চাবি দেওয়া ছিল, তো সেখান থেকে যাদের বাড়িতে চাবি ছিল সেখান থেকে নিয়ে আসা, তারপর আবার চাবি খোলা, এগুলো বার করা। কারণ এইগুলো ছাড়া তো মাকে না মানে না বাজিয়ে বাজিয়ে এগুলো তো মাকে নিয়ে যাওয়া যাবে না। ধূপ, উলুধ্বনি, শঙ্খধ্বনি, কাঁসর ঘন্টা সব কিছু বাজিয়ে জলের ধারা দিয়ে আর কি নিয়ে যেতে হয় আর কি বাড়িতে সে মা সিংহবাহিনীকে। তো বাবা এখানেতে বড় ভারীটাকে বাজাচ্ছে আর ভাইকে দিয়েছে ছোটটা বাজাতে। চলো মাকে নিয়ে এবার আমরা সবাই মিলে যাব আমাদের বাড়িতে। আর কাকু এখন রশ্মিকে কোলে নিয়েছে, তাই আমি ভাবছি কোলেতে থাকবে কি থাকবে না, দেখলাম যে না, রয়েছে, কোনো কিছুই করছে না। কারণ এই সময়টাতে এত ঘন্টা সবকিছু বাজছে, তো তোর মনটা একটুখানি ডাইভার্ট হয়েছিল আর কি। আমি দেখলাম যে ও যেহেতু আর কি আছে, কোনো কিছু করছে, তাহলে থাক। আমিও আর কি ওকে আর কিছু উস্কাইনি বা ওকে ডাকিনি বা কোনো কিছু করিনি, দেখলাম যে খুব ভালোভাবেই যাচ্ছে। তো চলো, সামনে আর কি আমাদের আরাধ্য দেবী যাচ্ছেন আর আমরা যাচ্ছি পিছনে পিছনে। এবারে আর কি মেয়ের বাড়ির যে কাজটা আর কি, বাড়ির যে পুজো, তো সেটা শুরু হবে, যার জন্যই এত কিছু আয়োজন করা। शुक्ले पुक्षे द्वादश्यां तिथौ भरद्वाज गोत्र सदारापत्त सपरिजन सहित श्रीमान समीरन ऋजात्रा त्रिवर्मन भरद्वाज गोत्र भाइয়ের নাম তরুণ কান্তি রেজাত্রা त्रिवर्मन মায়ের নাম সবিতা রেজা দেব্যা। বৌমায়ের নামগুলো বলো। ওম শ্রী হরি, ওম শ্রী হরি, ওম শ্রী হরি। মত সংকল্পিত বাস্তু ভিটায় সর্বমঙ্গল কামার্থী বাস্তু পূজন কর্মণি গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক সবাহনায় বাবা বাস্তুদেব চরণ। আজকে বাড়িতে সবাই আছে, শুধুমাত্র আমার কাকু আর আমার বোনটাই বাড়িতে নেই। তো বোন এখন এই সময়তে ভিডিও কল করেছে, তো বোন তো এখন আসেই না। লাস্ট এসেছিল অশ্মির অন্নপ্রাশনে, তারপর থেকে তো এখনো পর্যন্ত একবারও আসেনি। তো বোনের আসার কথা আছে, নেক্সট কয়েকদিনের মধ্যেই বোন চলে আসবে। তো ও সব কিছুই মিস করে যায় আর আমি সব কিছুতেই থাকি। নামেই আমার বিয়ে হয়েছে, কিন্তু বাড়ির সমস্ত অনুষ্ঠানেতে আমি হাজির, আমি থাকিই থাকি। তোমরা আমাকে অনেকেই বলো তুমি শ্বশুরবাড়ি কবেই না যাও, মানে শ্বশুরবাড়ি কতদিনই বা করলে, সবসময় তো বাবার বাড়িতেই থাকো। তো পরিস্থিতিটাই এমন, তো আমার মতো যদি তোমরাও এরকম পরিস্থিতিতে পড়তে, তাহলে তোমাদেরকেও থাকতে তোমরা বাধ্য হতে। কেউ তো আর ইচ্ছা করে এখান বাবার বাড়ি শ্বশুর বাড়ি এটা ওটা, মানে যখন যে সময়ে যেখানে থাকা উচিত তার সেখানেই সেটা থাকতে ইচ্ছে করে, কিন্তু পরিস্থিতি এমন পড়ে যায়, সেই পরিস্থিতির চাপে তুমি থাকতে বাধ্য। মানে পরিস্থিতি তো সবসময় তোমার অনুকূলে যাবে না, পরিস্থিতি যেমন তোমাকে যা শেখাবে যা করাবে তুমি সেগুলো করতে বাধ্য। তো সেই পরিস্থিতির শিকার এখন আমি, কিছু করার নেই না। তো সবসময় তো এরকম যাবে না, এখন যতটুকু আছে ততটুকুই আর কি, যেমন চলছে সেরকমভাবেই আমাকেও চলতে হবে। যেমন ভগবান চালায় আমরাও তো সেভাবেই চলি, তো সেটাই আর কি। তো পলি এখানে ভিডিও কল করেছিল, আমরা পলির সাথে এখানে ভিডিও কল করলাম। আর এখানে আমরা সপরিবার এখানেতে আছি। এছাড়াও ক্যামেরার পিছনের দিকে আমাদের পাড়ার অনেক ঠাকুমা পিসিমণি সবাই এসেছিলেন আর কি, ওই পুজো দেখতে, কেমন ভিত পুজো হচ্ছে, এটা কেমনভাবে হচ্ছে না হচ্ছে, তো সেটা দেখতে সবাই এসেছিল। সেটা ক্যামেরার পিছনেতে সবাই কোমর পেতে বসে আছে, তো ওদেরকে আর দেখাইনি। চলো, আমাদের ভিত পুজো খুব ভালোভাবে খুব সুষ্ঠুভাবে হচ্ছে। আর পলি বারবার বলছে
যে দিদি তোকে ভালো করে একটু দেখি, তোকে ভালো করে একটু দেখি। কারণ আমাদের বাড়িতে সবাই সেরকম নর্মাল রয়েছে আর কি, কেউ অতটা কিছু সাজেনি। যা সাজার আর কি আমি আর রশ্মি সেজেছিলাম, কারণ আমার ভালো লাগে না একটা কিছু, এমনিতে তো সাজেই না, তোমরা তো দেখো যে একদমই আমি পুরো নর্মালে থাকি, এতটুকু সাজের কোনো কিছুই থাকে না। কিন্তু আজকে যখন একটা সুযোগ পেয়েছি, ওই এদিক ওদিক না হোক মানে নর্মালি সাজি, কিন্তু তবুও আর কি সেরকম তো সাজার কোনো কিছুই নেই, জাস্ট শাড়ি, লিপস্টিক, চোকার, চুলটা তো পুরোটা তো ভালোভাবে আঁচড়ানোর সময় পাইনি, সামনেটা একটু আঁচড়ে সিঁদুর পরে নিয়েছি, বাস এই আমার সাজ আর কি রেডি। এটাই আমার সাজ, তবু ভালো লাগে আর কি। বাবা পলিকে বারবার বলছিল যে পলি তুই সিংহমাইনি মাকে দেখ আর প্রণাম কর। আসলে সিংহমাইনিকে তো সবসময় তো দেখার সুযোগ আমাদের হয় না। যখন পুজো দিতে যাই তখন দেখি, আর যখন দুর্গাপুজোর সময় সবসময় তো ফুলের ঢাকা থাকে তখন তো দেখাই হয় না। আর বাড়িতে যখন আসে তখন আর কি সুন্দরভাবে দর্শন করা যায়। তো পলিও ভিডিও কলে দর্শন করলো, তো সেই জন্যই বাবা আর কি বলছিল একটু ভালো করে প্রণাম কর, প্রণাম কর। পুজো প্রায় শেষের দিকে, এখন এই নারকেলটাকে ফাটানো একটা বিশাল বড় কাজ। নারকেলটাকে মায়ের নাম করে একভাবে মানে একটা ঘা দেবে, তখনই আর কি একদম ভেঙে যেতে হবে। এটা একটা বিশাল বড় টাস্ক, আর এটা করছে আমার মামা। আর এত সুন্দরভাবে নারকেলটা ফাটলো, মানে তোমরা বললে বিশ্বাস করবে না, সবাই মানে ধন্য ধন্য করছিল যে হ্যাঁ এত সুন্দর এক ঘায়ে এত সুন্দরভাবে ভাঙলো জিনিসটা, মানে সবাই সবাই আর কার ভালো লেগেছে। এমনকি যে ব্রাহ্মণ তিনিও বলছিলেন যে খুব সুন্দর হয়েছে, খুব ভালো, মানে মানে ভালো পুজোর আর কি লক্ষণ এটা, যে না এরপর কোনো বাধা বিপদ আসবে না, সব কিছুই ভালোভাবে হবে। এরপর আসল কাজ সেটা হচ্ছে মামা ভাগ্নে এরকম ভিতে আর কি চোট দিতে হয়, কারণ এটাতেই আর কি বাড়িটা তৈরি হবে। 3 বার চোট দিতে হয়, এটা মামা ভাগ্নেকেই দিতে হয়। তো ভাই মামাকে টাচ করে আছে, আর চোটটা আর কি আমার মামা দিচ্ছে। বলো নমো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো। চোট দেওয়া কমপ্লিট। তো এরপর আমাদের যে আর কি বামুন জেঠু, তো উনি বললেন যে এবারে ওদেরকে প্রণাম করতে হবে। তো সবাইকে নাম করে করে আর কি মন্ত্র সহকারে এখন ঠাকুর দেবতাদের প্রণাম করা হচ্ছে। তো 3 জনে মিলেই প্রণাম করছে, বাবা, মামা আর ভাই 3 জনে মিলেই প্রণাম করছে। তো এরপর আমাদের যে আর কি বাড়ি তৈরি করবে যে মিস্ত্রি আর কি, যার আন্ডার আর কি বাড়িটা হবে, তো ওনাকেও আর কি বললো ব্রাহ্মণে আর কি যে উনিও যাতে চোটটা দিয়ে দেন, মানে আজ থেকে বাড়ি তৈরির কাজ শুরু হয়ে গেল, মানে উনি চোটটা দেওয়ার মানে এটাই হলো। পুজো এখানে দিয়ে কমপ্লিট হয়ে গেল, এত সুন্দরভাবে পুজো হলো। তো বামুন জেঠুও বলছিল যে হ্যাঁ খুব সুন্দরভাবে তোদের বাড়িতে ভিত পুজোটা কমপ্লিট হলো, এতটুকু বাধা বিপত্তি কিছু আসেনি, সবটাই সুষ্ঠুভাবে হলো। এখন প্রসাদ বিতরণের পালা। তোমাদেরকে বললাম না পিসিমণি ঠাকুমা ওরা সবাই এসেছিল আর কি পুজো দেখতে। তো এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো সবার আগে ওঁত পেতে যে দাঁড়িয়ে আছে সেটা হলো আমার মেয়ে, ওকে আগে প্রসাদ দিতে হবে, তারপর সবাই অন্যরা প্রসাদ নেবে। এত এই সময় মানে কি বলতো খাবার দাবার বিষয়েতে খাবে না, মানে ঝোঁক আর কি, দেখে একটুখানি নিতে ইচ্ছে করে, এতটুকু খাবে বাকি সব নষ্ট করবে, সব ফেলে দেবে। তো ও এখন দেখো কি সুন্দর নিজের হাতে এখন খেতে ব্যস্ত, সবাই খাচ্ছে তো সবাইকে দেখে দেখে ওর এখন ইচ্ছা হয়েছে যে ও এখন খাবে। তো কোন ফল দেব গলায় আটকে যায় যদি, সেই ভয়েতে আমি আর কিছু দিচ্ছিলাম না, ওকে শুধুমাত্র দিলাম ওই কলাটা, যেটা আর কি নরম নরম, আর ও খেতে যেতে পারবে আর কি নিজে হাতে ধরে। তো চলো আজকের আমাদের ভ্লগটা এখানে দিয়ে আমি শেষ করলাম। তোমরা জানিও ভ্লগটা তোমাদের কেমন লাগলো। বাড়ির পুজো সবাই মিলে এত আনন্দ সহকারে সবকিছু আয়োজন করেছিল, তো যার শেষ ভালো তার সব ভালো। পুজো খুব সুন্দরভাবে খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। এবারে বাড়ি তৈরির কাজ শুরু হবে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানিও। টাটা, বাই বাই।